আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা আর কিছু চাই না মনে গান ছাড়া আর কিছু। কুষ্টিয়ার ছেউরিয়ায় তখন জাতপাতের দ্বন্দ্বে সমাজ উত্তাল। ঠিক সেই সময় একজন মানুষ এসে দাঁড়ালেন। তার কোনো জাত নেই, নেই কোনো ধর্মীয় পরিচয়, আছে শুধুই মানুষ পরিচয়। তিনি প্রশ্ন করলেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে? তিনি আমাদের শিখিয়েছেন, শরীরে তিলকমালা বা জপমালা থাকলেই সাধু হওয়া যায় না, সাধু হতে হয় মনে। মাটির মানুষকে দিয়েছেন সোনার মানুষ হওয়ার মন্ত্র। ১১৬ বছরের জীবনে যিনি হাজার হাজার গানে বেঁধেছেন মানব ধর্মের এক অদৃশ্য সুতো। আজকের রাত সেই মহাজন বাউল সম্রাট ফকির লালন সাঁইজির চরণে আমাদের বিনম্র নিবেদন। ম্যাজিক বাউলিয়ানা ২০২৫-এর গ্র্যান্ড ফিনালের দ্বার প্রান্তের এই বিশেষ পর্বে লালন গীতির ভাবময় ম্যাজিকে সবাইকে জানাই স্বাগত। এই মহাযাত্রায় আমাদের সঙ্গী সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা ২০২৫-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড, ওয়ারড্রপ পার্টনার বিশ্বরং এবং আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন। থাকো সখীরিনী থাকো করি লব না, তুমি থাকো সখীরিনী থাকো করি লব না। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝে, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। গত পর্বে দ্বৈত গানের উৎসব ছিল শুধু আনন্দ, কিন্তু আজকের রাত আত্মশুদ্ধির। আমাদের সেরা ৫ প্রতিযোগীকে আজ প্রমাণ করতে হবে শুধু গলার সুরে নয়, লালনের দর্শনকে তারা কতটা হৃদয়ে ধারণ করতে পেরেছে। আজ আমাদের সেরা ৫ গাইবেন সাঁইজির অমর বাণী। তবে দর্শকদের আবারও মনে করিয়ে দেই, গত পর্বের মতো আজও আমাদের সেরা ৫-এর এই বিশেষ পর্বে কোনো এলিমিনেশন থাকছে না। কিন্তু আমাদের বিচারকগণ তাদের গোপন মার্কিং ঠিকই সম্পন্ন করবেন। গত পর্বের নম্বরের সাথে এই নম্বরগুলো সিলগালা হয়ে জমা থাকবে গ্র্যান্ড ফিনালের লকারে, আর ফিনালের সেই মঞ্চে এই নম্বরগুলোই ঠিক করে দিবে কে হবে আমাদের চ্যাম্পিয়ন আর কে পরবেন বিজয়ের সেই মুকুট। আর এই গুরু দায়িত্বে আছেন যিনি লালন দর্শনকে জীবনের ব্রত করেছেন, গুরুজি বাউল শফি মণ্ডল। লালন গানে যিনি রক ও ফিউশনের মাধ্যমে তারুণ্যের জাগরণ ঘটিয়েছেন, লালন ব্যান্ডের নিগার সুলতানা সুমি এবং সুরের জাদুকর পার্থ বড়ুয়া। পাশাপাশি প্রতিযোগীদের সঠিক পথের দিশা দিতে মেন্টর হিসেবে আছেন লাভলি দেব ও খায়রুল ওয়াসি। লালন সাঁইজি কেবল গানই বাঁধেননি, তিনি তার প্রতিটি জীবনবোধকে এক একটি সুরে গেঁথেছেন। প্রথমে চলে যেতে চাই মেন্টর লাভলি দেবের কাছে। আপনার কাছে জানতে চাই, বাউল দর্শনে সঙ্গ কতটা গুরুত্বপূর্ণ? অনেক ধন্যবাদ আয়শা। আজকে বাউল কুলো শিরোমণি লালন সাঁইজির বাণী নিয়ে অনুষ্ঠানটি সুন্দর হোক, আগে সবার আগেই প্রার্থনা করি। আর সঙ্গ এমন একটা জিনিস যেটাতে আমরা বলি পরশ পাথরের মতো। পরশ পাথরের সাথে থাকলে লোহা যেরকম সোনা হয়ে যায়, ঠিক তেমনি সঙ্গ বা সাধু সঙ্গ যেটাকে বলি আমরা, বা সৎসঙ্গে থাকলে একজন মানুষ খাঁটি মানুষ হয়ে ওঠে। এবং লালন সাঁইজির প্রথম যে গানটি আজকে আমাদের আখি আক্তার ঝর্ণা গাইবে, এর কথাও এরকমই, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়ে। আশা করছি আখি আমাদের বরাবরের মতো আজকেও ম্যাজিকটা দেখাবে। ধন্যবাদ আপনাকে।
দর্শক, নিজেকে শুদ্ধ করার জন্য সাধুর পায়ের ধুলি যে কতটা জরুরি তার আকুতি নিয়ে এই মঞ্চে আসছেন গোপালগঞ্জের প্রতিযোগী আঁখি আক্তার ঝর্ণা। কবে সাধুর চর ধুলি মোর লাগবে না, কবে সাধুর চর ধুলি মোর লাগবে না। আমি বসে আছি আশা সিন্ধু কুলে সদা, কবে সাধু চর ধুলি মোর লাগবে গা। চাতক যেমন মেঘের জল বিনে চেয়ে থাকে অহর্নিশি মেঘ ধিয়ানে, চাতক যেমন মেঘের জল বিনে চেয়ে থাকে অহর্নিশি মেঘ ধিয়ানে। ও সে তৃষ্ণায় মৃত্যু করি জীবনে হলো ওই দশা আমার, কবে সাধুর চর ধুলি মোর লাগবে গা। শুনেছি সাধুর করুণা, সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। শুনেছি সাধুর করুণা,
আখি, এই গানটি শুনতে শুনতে আমার মনে হলো বিনয় আসলে একজন শিল্পীর প্রকৃত অলংকার। আমাদের বিজ্ঞ বিচারকগণ, আপনাদের কাছে জানতে চাই, আমাদের আজকের প্রথম পরিবেশনা আমাদের সাইজির অমর বাণী আমাদের আখির কণ্ঠে কেমন লাগলো? প্রথমেই বাউল শফি মণ্ডল। মনে হচ্ছিল কোথাও কোনো সাধু সঙ্গে সেই সঙ্গের শুরুর গান শুনছি এবং খুব মন দিয়ে উপলব্ধি করছি যে সাধু সঙ্গ শুরু হচ্ছে। সাধু জনম দুর্লভ্য জনম, এমন জনমে পদার্পণে এমন নিজেকে তুচ্ছ করে প্রভুর কাছে উপস্থাপনী সাধুর এই দরবার। তুমি সুন্দর করেছো, খুব খুব ভালো হয়েছে, শুরুটা খুবই ভালো। এবারে নিগার সুলতানা সুমি। বাবাজি অনেক সুন্দর করে বললেন। আমার কাছে এই গানটা অনেক মানে ফকির লালন সাইজির গান, প্রচলিত একটি গান। মানে সবাই এই গানটি মানে কম বেশি সবাই খুব বেশি জানে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে গানটা হচ্ছে বাণীমূলক, মানে সাইজির গান সবই হচ্ছে বাণীমূলক গান। তো গানের কথায় ছাড়া এবং ধরার জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গাতেই একটু ভাসানো ছিল। হয়তোবা আমি এখানে ফকির লালন সাইজির গান চর্চা করি, শিখছি বা শেখার চেষ্টা করছি, গুরুজি আছেন, সেও এই লাইনেরই। তো আমরা বুঝতে পেরেছি, কিন্তু সাধারণ মানুষ একটু কঠিন হবে বোঝার জন্য। মানে ভেসে ভেসে গিয়েছে কি বলতে চাচ্ছিল, এটাই। তারপরও ঝর্ণা, তুমি অনেক সুন্দর গান গেয়েছো, থ্যাংক ইউ। চলে যাচ্ছি পার্থ বড়ুয়ার কাছে। আমার কাছে যেটা মনে হয়েছে, তুমি তো ভালো গাও, তোমাদের গাওয়া নিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গানের শব্দ প্রক্ষেপণটা আর একটু স্পষ্ট হতে পারতো, যেটা আমার কাছে মনে হয়েছে। এখন গুরুজির কাছে বা সুমির কাছে ওনাদের পরিচিত গান, ওনারা জিনিসগুলি ধারণ করে, বহন করে, ওনাদের জন্য জিনিসটা তুমি বললেই বাকিটা বুঝতে পারছো। কিন্তু আমরা সাধারণ মানুষরা একটু চাইবো যে শব্দগুলি একটু স্পষ্ট হোক, একটু বুঝতে পারি যাতে। আর তোমার কয়েকটা জায়গায় শব্দ টেইল ড্রপ যেটা বলে, তোমার শব্দ পড়ে গেছে গাওয়াতে, এটা আমার মনে হয়েছে। তোমার গাওয়া ভালো হয়েছে, কিন্তু আমার এটা মনে হয়েছে। ওই কথাটাই বলছিলাম যে পড়ে গেছে, মানে বুঝতে পারবে না সাধারণ মানুষ, সেটাই বলছি। কিছু কিছু গান আছে বাণী প্রধান গান, তো এখন চারজনকে গাইতে বললে 4 রকম হয়ে যাবে। ওর মতো গেয়েছে, ও খুব ঠিক আছে, ওর মতো করে গেয়েছে। এটা যদি আমি গাই সেটা আরেক রকম হয়ে যাবে। আর বাবা আমি বলছি গাওয়া নিয়ে কোনো কথা না, আমি বলছি যে বাণীমূলক গান যেহেতু শব্দটা সবাই বুঝতে পারছে কিনা। ওর কিন্তু গায়কই অনেক অসম্ভব সুন্দর গেয়েছে। ও শুধু মানে আমি যে কথাটা বলছি সেটা মানুষ বুঝতে পারছে কিনা, ওই জায়গায় ম্যাক্সিমাম জায়গায় গানের যেখানে আমি বুঝতে পারছিলাম না, আমি আমার কথা এটা বলছি। না ঠিক আছে, অবশ্যই মন্তব্য করতেই পারেন আপনি। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারকগণ। এবারে চলে যাচ্ছি আমাদের মেন্টর লাভলি দেবের কাছে। আখির এই পরিবেশনা নিয়ে আপনার মতামত কি? ওভারঅল আকি ভালো গেয়েছে, এটা হলো আমার নিজস্ব মতামত। আর উচ্চারণের যে বিষয়গুলা বলেছেন, এটা হলো কনফিডেন্টলি উচ্চারণ না করার ফল। মানে সে গাচ্ছে ঠিকই, কিন্তু কনফিডেন্টলি থ্রোয়িং হচ্ছে না। কনফিডেন্টলি থ্রোয়িং না করার ফলে কিছু শোনা যাচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। বাকি সব ওভারঅল ভালো ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। আখি, আপনি চলে যেতে পারেন নিজ আসনে। মেন্টর খায়রুল ওয়াসি, পরের গানের পেছনেও কি কোনো গল্প আছে? অবশ্যই তাহিয়া, আজকে বাউল সম্রাট আমাদের লালন সাইজি যে পর্বটা, অবশ্যই আমি মনে করব যে একটা বিশেষ পর্ব। এবং এই পর্বের
দ্বিতীয় যে গানটি এখন গাইবে সোহাগ নুরি, এই গানটি সম্পর্কে আমি কিছু বলতে চাই। বাউল দর্শনে সবর বা ধৈর্য এক বিশাল অধ্যায়। এই সবরকে বোঝানোর জন্য লালন সাঁইজি চাতক পাখির কথা বলেছেন। চাতক পাখির যে ধৈর্য আমরা দেখি, চাতক পাখি তৃষ্ণায় মরে গেলেও নদী বা পুকুরের জল পান করে না, আকাশের দিকে চেয়ে হা করে বসে থাকে কখন বৃষ্টির পবিত্র জল সে খাবে। ঠিক একজন ভক্ত তেমনি তার সাই বা স্রষ্টার করুণার অপেক্ষা করে। আর এই চরণ ভক্তি এবং ধৈর্যের গান চাতক বাঁচে কেমনে মেঘের বরিশন বিনে গাইছে সোহাগ নুরি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এত সুন্দর একটি ব্যাখ্যার পর আমার মনে হয় না আর কিছু বলার প্রয়োজন আছে। মঞ্চে ডেকে নিতে চাই আমাদের গাজীপুরের প্রতিযোগী সোহাগ নুরিকে। আসসালামু আলাইকুম। চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে, চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে। তুমি দাতার শিরোমণি, আমি চাতক ভাগিনী। তুমি দাতার শিরোমণি, আমি চাতক ভাগিনী। তোমা ভিন্ন আর না জানি, তোমা ভিন্ন আর না জানি। রেখো চরণে মেঘে বরিশন বিনে, চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে। চাতক মলে যাবে জানা, ওই নামের গৌরব রবে না। চাতক মলে যাবে জানা, ওই নামের গৌরব রবে না। জল দিয়ে করো সান্তনা, জল দিয়ে
বদলালনে মেঘে পরিশন বিনে চাত বাঁচে কেমনে মেঘে পরিশন বিনে চাত বাঁচে কেমনে মেঘে পরিশন বিনে চাত বাঁচে কেমনে মেঘে পরিশন বিনে। আমার মনে হয় বিচারকদের এই গান কেমন লেগেছে সেটা ইতোমধ্যে আমরা কিছুটা হলেও বুঝে গেছি, তাই সরাসরি মন্তব্যে ঢুকে যাচ্ছি। শুরু করতে চাই নিগার সুলতানা সুমি আপনাকে দিয়ে। ফকির লালন সাইজির একটি খুব কঠিন একটা গান এই গানটি, চাতক বাঁচে কেমনে মেঘের বরিশন বিনে। গানটি আমিও গেয়েছি। প্রথমে আমি মিউজিশিয়ান ভাইদেরকে একটা মানে করতালি দিতে চাই তাদের জন্য, যে তারা এত কঠিন একটি গানে, সাইজির একটি গানে, আধ্যাত্মিক একটি গানে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর সোহাগ নুরি, তোমাকে এই কথাই বলবো, এখন পর্যন্ত যেহেতু আমি লালনের গান গাই, গুরু শফি মণ্ডলও সেও লালনের গান গায়, এবং পার্থদা অনেক ধরনের গান গায়। সো এটুকুই বলবো যে আজকে তুমি মনটা কেড়ে নিয়েছো, এক কথাই বলবো। তুমি চলে আসো এখানে, চলে আসো প্লিজ। বাঁচে কেমনে মেঘে পরিশন বিনে চাত বাঁচে কেমনে মেঘে পরিশন বিনে। এবারে পার্থ বড়ুয়া। ও যেখানে এখানে আসলো তখন ওই যে তোর লাস্টের দিকে একটু গলা ভেঙে গেছিল, বলকে হ্যাঁ ভেঙে গেছিল। দিস ইজ আউটস্ট্যান্ডিং সিঙ্গিং, আউটস্ট্যান্ডিং সিঙ্গিং, ফ্যান্টাস্টিক সিঙ্গিং, খুব ভালো হয়েছে, খুব মনটা ভরে গেল শুনে। থ্যাংক ইউ স্যার। আমাদেরকে এই গান শোনানোর জন্য, এভাবে গাওয়ার জন্য তোমাকেই ধন্যবাদ। সাইজির দর্শনকে লালন করেন আপনি, পাল শফি মণ্ডল আপনি কি বলবেন? সাইজির দর্শন, এই গানটা হলো দর্শন। গানের দর্শনটা এরকম যে একেবারে নীরবে একটা হুমকি দেওয়া মতোই, মানে খুবই বেশি ভালোবাসা যার থাকে সে ঈশ্বরকেও বলতে পারে যে তুমি কেন দেবে না। আরেকটা দর্শন হলো যে আমরা স্বভাবতই অনশন করি না যে কোনো বিষয় নিয়ে, তো এটা অনশনমূলক, যে আমার দাবি পুরো না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না, এই একটা দর্শন। চাতক ছোট্ট একটি পাখির নাম, সারাদিন জলের উপরে ওড়ে আর ঘোরে, অথচ প্রতিজ্ঞা করে বসে থাকে আমি বৃষ্টির জল ছাড়া খাবো না, তুমি দাও আর না হলে আমি এখানে শেষ। এমনই একটা দর্শনের গান। এই গানটা আমি বিশেষ করে কয়েক হাজার বার গেয়েছি। তো আমার মনে হয় যে গানটার সুর ও আমি করেছিলাম, এটা জানবে। তো এত ভালো করে আমিও জীবনে গাইনি, তুমি এত ভালো গেয়েছো। হ্যাঁ, এমন এমন জায়গায় তুমি আঘাত করেছো সুরের, সে আঘাতগুলো আমার মনে হয় বাংলাদেশের সব শিল্পীকে ছাড়িয়ে গেছে, আমি তো দূরে। তাই তোমাকে আমি গান গেয়ে শোনাবো এমন সাহসও আমার নেই, তুমি এত এত ভালো গেয়েছো। জয় গুরু। থ্যাংক ইউ স্যার। আমি বলি, এই গানটি বাবাজি সুর করেছিলেন চাতক বাঁচে কেমনে
আর এই গানটি আমাদের লালন ব্যান্ড গানটি করেছিল। তো গানটি অনেক কঠিন ছিল। তো বাবাজির কথায় আমি একমত। এই গানটা এখনও আমিও, বাবাজি বলছে 1000 বার, আমি হয়তো বা 100 বার গিয়েছি। এখনও গাইতে গেলে আমার বুক ধরপাড় করে। কেন জানো? গানটিকে আমি বাবাজির কাছে প্রশ্ন করেছিলাম, গানটি আবেদনমূলক নাকি প্রশ্নমূলক। তো সে আমাকে উত্তর দিয়েছিল যে তুমি যে সময় দাঁড়িয়ে আছো ওই সময়ের উপরে ভর করে তুমি যেটা ভাববা সেটাই। এটা আবেদনমূলকও হইতে পারে, প্রশ্নমূলকও হইতে পারে। তো আজকে তুমি আবেদনমূলকে জায়গায় থেকে গানটি করেছো। চাতক বাঁচে কেমনে মেঘের বরিশন বিনে, এটা আবেদন। চাতক বাঁচে কেমনে মেঘের বরিশন বিনে, প্রশ্নমূলক। এটাই শিখিয়েছিলেন সে আমাকে। আমি বাবাজির কাছে সারা জীবনের জন্য এখনও শিষ্য, মৃত্যুর পরেও থাকতে চাই। তবে আবেদন এবং প্রশ্নমূলক গানের যে অর্থর মাঝখানটা সে আমাকে শিখিয়েছিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ গুরুজির প্রতি। এবং তুমি আজকে যা গিয়েছো যেটা আসলে বলার মতো না। থ্যাংক ইউ সো মাচ। Thank you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সোহাগ নুরি। অনেক অনেক ধন্যবাদ বিচারকগণ। বাউল শফি মণ্ডল, একটা অনুরোধ করতে ভীষণ ইচ্ছে করছে। এই যে বারবার বলা হচ্ছে যে আপনি এটা সুর করেছেন, আপনিও বললেন যে আপনিও এত সুন্দর করে গাইতে পারেননি, কিন্তু এই মুহূর্তে ভীষণ ইচ্ছে করছে আচ্ছা, আপনি এবং সোহাগ নুরি দুজনে একসাথে গাইবেন। আমি গানের সুর করি লালন ফকিরের, এটা সত্য, কিন্তু আমি আগে সাধুদের মধ্যে যাই। সাধুদের মধ্যে বিভিন্ন সাধু সঙ্গে বসি, সাধুদের কাছ থেকে ভাব নেই, ভাব নিয়ে যে ভাবের উদয় হয় সেখান থেকে সে যে সুরের সৃষ্টি হয় সেখান থেকে গানটা করি। আমি করছি সারা জীবন, কিন্তু ওকে আমি গাইতে বলেছিলাম, এত ভালো গাইবে আমি কিন্তু ভাবিনি। আমার সাহসও নাই তার সামনে এক লাইন গাওয়া, তারপরেও কি গাইতে হবে? গুরুজি, এটা আপনার বিনয়, আমরা আপনার এই বিনয়ী মনোভাবকে শ্রদ্ধা জানাই, কিন্তু এটা আসলে আমাদের সবার অনুরোধ। Right. চাতক মইলে যাবে জানা, ওই নামের গৌরব রবে না। চাতক মইলে যাবে জানা, ওই নামের গৌরব রবে না। জলদি করো সান্তনা, জলদি করো শান্তনা, জলদি করো সান্তনা। অবধে লালনে মেঘে বরিশন বিনে, চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে, চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে। বাবাজি কিন্তু ওই জায়গাটা ছুঁয়েছে, কি বলতো, মানে হ্যাঁ, তাকে প্রশ্ন করছে, তুমি পাঠিয়েছো, তুমি কবে জল ফেলবা, আমি খাবো, সবই তুমি জানো, তারপরও আমাকে কেন পাঠিয়েছো? জি, উত্তর দিয়ে দিয়েছে। লালন ফকিরের প্রত্যেকটি গানের মধ্যে এমন থাকেই যে গানের মধ্যে দর্শনের প্রশ্ন এবং জবাব একসাথে থাকে। তো এটার মধ্যেও তেমনি আছে, তবে জবাবটাও আবেদনমূলক। হ্যাঁ, এটা হলো একটা দৈনগান, আর দৈনগানের ব্যাপারটা হলো নিজেকে তুচ্ছ করেই প্রভুর কাছে উপস্থাপন, এবং দৈনের নাম আছে, এটার নাম হলো রাগ দৈন, যে আমি ভক্তের এমন জায়গায় পৌঁছে আছি আমার দাবি না মানা পর্যন্ত, একদম অনশন এটা।
হ্যাঁ, দাবি না মানা পর্যন্ত আমি এখান থেকে সরব না। অনাবৃষ্টিতে অনেক সময় নদীর ধারে দেখা যায় অসংখ্য চাতক মরে মরে পড়ে থাকে, তবুও তারা বৃষ্টির জল ছাড়া খায় না। অভিমান একে বলা হয় রাগ স্রষ্টার দৈন্য। প্রতি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ গুরুজি আমার এই ছোট্ট অনুরোধটিকে রক্ষা করবার জন্য। এবারে চলে যাচ্ছি মেন্টর খায়রুল ওয়াসির কাছে। এই গান শুরুর আগে আপনি এই গানের পেছনের দর্শনের গল্প আমাকে এবং আমাদের দর্শকদেরকে জানাচ্ছিলেন। এই গানটি শেষে আমার তাই মনে হলো যে আমরা সবাই চাতক পাখির মতোই হাহাকার হয়ে বসে আছি কিছু একটা চাওয়ার, কিছু একটা পাওয়ার আশায়। কিন্তু এই মঞ্চের কথা যদি আমি বলি তাহলে হয়তো এখানে সুরের বৃষ্টি হলেই আমাদের তৃষ্ণাটা মিটে যায়, যেটা হয়তো আজকে সোহাগ নুরি পেরেছে আমাদের বিচারকদের সুরের তৃষ্ণা মেটাতে। আপনার কাছে আমার প্রশ্ন, বিচারকদের এত এত মন্তব্যের পর আপনি কি বলবেন? আসলে আমার আসলে কি বলার আছে, সবকিছু সম্মানিত বিচারকগণ বলে দিয়েছেন। আমি শুধু বলবো যে ম্যাজিক বাউলিয়ানা 2025-এ আমি এ পর্যন্ত সোহাগের যতগুলো গান শুনেছি, ঠিক চাতকের মতো যেমন প্রার্থনা করা সুরের মাধ্যমে সেই সুর আমি আস্বাদন করতে পেরেছি। আমার খুব ভালো লেগেছে। আমার সৌভাগ্য যে আমি সোহাগের মতো একজন শিল্পীর গান শুনতে পেরেছি। সম্মানিত মিউজিশিয়ানস দারুণ বাজিয়েছেন। তবে আমি সোহাগের একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে যারা ভালো গায়, হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু আবার অনেক সময় যে ওভার কনফিডেন্ট চলে আসে। হ্যাঁ, আমি চাই যে এটা যেন না আসে, সারা জীবন যেন স্বাভাবিক সরল গায়কিতে থাকে সোহাগ, সেটা প্রত্যাশা করি। আমার বিশ্বাস সোহাগ সবার মন জুগিয়ে চলতে পারবে। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। সোহাগ নুরি, আপনি তাহলে চলে যান নিজ আসনে। এবারে চলে যাচ্ছি মেন্টর লাভলি দেবের কাছে। আচ্ছা, লালন সাইজি তো আজীবন মানুষ ভজনাই করে গেছেন। আসলে মানুষের মধ্যেই তিনি স্রষ্টাকে দেখতেন। উনি সারা জীবন বিশ্বাস করতেন যে মানুষের মধ্যেই সব কিছু আছে, এবং আমরাও বিশ্বাস করি, আমরা যারা বাউল গান গাই, মানুষের মধ্যেই তিনি বিরাজ করেন। ঠিক এইভাবেরই একটি গান নিয়ে আসছে আমাদের মায়াবী কণ্ঠের অধিকারী রজনী খাতুন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, যার মানুষের প্রতি বা মানুষ গুরুর প্রতি নিষ্ঠা আছে, সেই আসল পথের সন্ধান পায়। এই পরম সত্যটি নিয়ে এই মঞ্চে গান গাইতে আসছেন চুয়াডাঙ্গার প্রতিযোগী রজনী খাতুন।
রজনী, আপনার গান আমাদের বিচারকদের কাছে কেমন লাগলো তা জানতে সরাসরি চলে যাচ্ছি পার্থ বড়ুয়ার কাছে। রজনী ভালো গায়। রজনী ওর ভয়েসের একটা ওর অ্যাডভান্টেজ আছে, অনেক ক্লিয়ার, ডাইনামিক লেভেল অনেক সুন্দর ওর ভয়েসের। তোমার গান ভালোই লেগেছে আমার। আর Thank you, sir. তোমার গলার যে রেঞ্জ এবং তোমার যা তুমি গান যতটুকু শিখেছো, তুমি গানটা আরও ভালো করে গাইতে পারতে। এখন সেটা তোমার সবাই তো আর সবসময় মন ভালো থাকে না, মুডে থাকে না। আমার কেন জানি মনে হচ্ছে তুমি বোধহয় আজকে একটু তোমার মন কোন সামহাও তুমি একটু একটু কেমন জানি আজকে, কিন্তু গান ভালো হয়েছে তোমার, তুমি সুন্দর গেয়েছো। থ্যাংক ইউ স্যার। এবারে গুরুজি। এ গান তুমি খুব ভালো গেয়েছো, কিন্তু এ গান যখন হবে তখন অবশ্যই সারা বিশ্বের মানুষ একটু হলেও আমাদের সদ্য প্রয়াত ফরিদা পারভিনের কথা মনে করবেন, কারণ সেখান থেকে যে সুরটা ভেসে মানুষের কানে কানে লেগে আছে, তোমার কাছ থেকে আমরা সেটাই আশা করছি। সেখানে একটু কম বেশি হতেই পারে, কারণ হলো কারো মতো তো কেউ না, তবে তোমার মধ্যে তার গন্ধ পেয়েছি। থ্যাংক ইউ স্যার। অনেক অনেক ভালো গেয়েছো তুমি। আমি বলবো না যে তোমার তার মতো হয়নি, তার মতো হওয়ার দরকার নেই, সে পথ ধরে তুমি হেঁটেছো, এই জন্য তোমাকে অভিনন্দন, অনেক অনেক শুভকামনা করি। এবারে নিগার সুলতানা সুমি। বাউলিয়ানার 2025-এর শুরু থেকে তুমি যে পারফরমেন্স করছিলা, এক কথায় যদি বলি আমরা মুগ্ধ। থ্যাংক ইউ ম্যাম। আর আজকে পড়েছে ফকির লালন সাইজির গান, স্যার গান। তো এই গানটি বাবাজি একটা সুন্দর কথা বলেছে যে ফরিদা পারভিন আপার প্রয়াত, তুমি হয়তোবা সেই গানটি তুলেছো, তাই তো? জি ম্যাম। হ্যাঁ, ভালো করেছো। তবে তোমার কাছ থেকে আরেকটু ভালো আমি পার্সোনালি আশা করছিলাম, আরেকটু। তবে অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক। থ্যাংক ইউ ম্যাম। অনেক অনেক ধন্যবাদ বিচারক মণ্ডলী। এবারে চলে যেতে চাই মেন্টর লাভলি দেবের কাছে। বিচারকদের এই মন্তব্যের পর রজনী খাতুনের আজকের পরিবেশনা নিয়ে আপনি কি বলবেন? রজনী চুয়াডাঙ্গা কুষ্টিয়ার মেয়ে, সে লালনের গান ধারণ করে এবং খুব ভালো লালনের গান করে, এবং আজকের গানটাও তার মায়াবী কণ্ঠ দিয়ে খুব মোলায়েম সুরে গেয়েছে, আমার খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস রজনী। থ্যাংক ইউ ম্যাম। অনেক ধন্যবাদ আপনাকে। মানুষের চেয়ে বড় কিছু হতে পারে না, লালন সাইজির এই তত্ত্ব কথা রজনী আপনার কণ্ঠে কিন্তু দারুণ ভালো লেগেছে। আমার মনে হয় যে বিচারকদের কাছে যতটা ভালো লেগেছে, মেন্টরদের কাছে যতটা ভালো লেগেছে, দর্শকদের কাছেও ঠিক ততটাই ভালো লেগেছে। আমি তো শ্রোতা, আমার কাছে আপনাদের সবার গানই খুব খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ। আপনি চলে যেতে পারেন নিজ আসনে। দর্শক, এবারে সরাসরি চলে যাচ্ছি মেন্টর খায়রুল ওয়াসির কাছে। মঞ্চে এবারে কার পরিবেশনা দেখব আমরা? এবারে মঞ্চে গান পরিবেশন করবে এনামুল হক মধু। আর এনামুল হক মধু যে গানটি গাইবে, এসব দেখি কানার হাট বাজার। লালন সাইজি এই পৃথিবীকে হাট হিসেবে দেখেছেন, যে হাটে সবাই পাগলের মতো কেনাবেচা করে, যে হাটে পার্থিব লাভের আশায় পরম ধনকে ভুলে থাকে। সেই জন্য লালন সাইজি আক্ষেপ করে বলেছেন যে এই হাট হচ্ছে অন্ধের হাট, কানার হাট বাজার, আমরা সবাই অন্ধ। তো সেই গানের যে মূল মন্ত্রটা, গানের যে অর্থ দর্শনটা, সেটি গাইতে এখন এনামুল হক মধু আসছে আমাদের মাঝে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ভবের হাটের সেই আসল সত্য তুলে ধরতেই এই মঞ্চে আসছেন নওগাঁর এনামুল হক মধু।
গুরুজি জয়গুরু, দিদি জয়গুরু, স্যার আসসালামু আলাইকুম স্যার, উস্তাদ জয়গুরু, আমার গুণী মেন্টর জয়গুরু। আজকের এই আসরের সামনে যত সাধু বৈষ্ণব আছেন তাদের প্রতি, বাংলাদেশের সকল মানুষের প্রতি আমি শ্রদ্ধা ভক্তি রেখে ফকির লালন সাঁইজির এই বাণীটি গাওয়ার চেষ্টা করছি। আমার গায়কির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা রাখছি। গুরু গো গুরু গো ও বেদ বিধির পর শাস্ত্র কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা, আরে কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। বেদ বিধির পর শাস্ত্র কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা, আরে কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। কানা কয়ার কানা রে, চলো এবার ভব পারে, কানা কয়ার কানা রে, চলো এবার ভব পারে। নিজে কানা পথ চেনে না, নিজে কানা পথ চেনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। ঘরে দে বাহার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। বেদ বিধির পর শাস্ত্র কানা, বেদ বিধির
পর শাস্ত্র কানা আরে কানা মন আমার সব দেখি কানার হাট বাজার 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 কিভাবে পারেন আপনি এত সুন্দর করে গান গাইতে, এত এনার্জি নিয়ে গান গাইতে, যে এনার্জিতে আপনার সুরের ম্যাজিক এ প্রান্ত থেকে একদম ঘুরে আমাদের প্রতিযোগী পর্যন্ত, আমার পর্যন্ত পৌঁছে গেছে। বাহ, আমি তো ভীষণ এনজয় করেছি। তবে যেহেতু এটা প্রতিযোগিতার মঞ্চ, জেনে নেই আমাদের বিচারকদের মতামত কি। শুরু করছি গুরুজিকে দিয়ে। আমি কি বলবো বুঝতে পারছি না। লালন ফকিরের এই একেবারেই মানে অপ্রতিরোধ্য একটি বাণী। লালন ফকির প্রত্যেকটি বাণীর পাশাপাশি কিন্তু আরেকটা বাণী বলেন। একটা গান কখনো লালন ফকিরের নাই, পাশে আরো দুটো, একটা তিনটি গান আছে এই একই দর্শনের উপরে। তো তুমি যে গানটি করেছো এই পর্যন্ত আমরা যারা করেছি সবাইকে তুমি ছাড়িয়ে গেছো, এত ভালো লাগলো। একটা অন্তরা আমি গাইবো তোমার সাথে, গাইতে চাই। তো আমি আগে গানের মধ্যে কথা বলবো, তারপরে আমি ঢুকবো, তারপরে তুমি গাইবে। রিদমটা দেন। এসব দেখি কানার হাট বাজার কেন বলেছে, সে দর্শনটা আরেকটা গানের মধ্যে সুন্দর করে বলেছেন। বাজিল কলির আরতি, ব্যাসপল ভাই বাণীর প্রতি, ময়ূরের নৃত্য দেখে পেঁচাতে পেখম ধরেছে, সোনার মান গেল রে ব্যাঙ্গা পিতলের কাছে, সবাই কেনে পিতল দানা, জহুরিরও উল হইল না, লালন বলে গেল জানা, চটকে জগৎ মেতেছে, সোনার মান গেল রে ব্যাঙ্গা পিতলের কাছে, পণ্ডিত কানা অহংকারে, মাতবর কানা সকল খোরে, পণ্ডিত কানা অহংকারে, সাধু কানয়ন বিচারে, আন্দাজে যাক খুঁটি গাড়ে, আন্দাজে যাক খুঁটি গাড়ে, জানে না সীমানা কার, সব দেখি কানার হাটি বাজার, সব দেখি কানার হাটি বাজার। থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ। কিন্তু নিগার সুলতানা সুমি, আপনি কি মধুর আজকের পরিবেশনা নিয়ে কিছু বলবেন না? আমরা গান গেয়ে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। কিছু কথা, কিছু গল্প মনে মনে পড়তে হয় বইয়ের ভাষায়, আর কিছু গান কানে শুনতে হয় আর ভাবে তা বুঝাই দিতে হয়। আমরা বুঝিয়ে দিয়েছি। চমৎকার, অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি পার্থ বড়ুয়া আপনার কাছে। আমি একটু ভিন্ন কথা বলবো। তোমার গাওয়া বেশ শক্তিশালী। তুমি গানের শেষের দিকে একটা মুন্সিয়ানা আমাদের দেখিয়েছো, যেটা খুবই ভালো হয়েছে।
কিন্তু গান করতে যখন তুমি যাবে তখন তুমি যদি এক্সাইটেড হয়ে যাও তাহলে দর্শকরা কি করবে? Okay? তুমি সেকেন্ড অন্তরা ধরার সময় কিন্তু তোমার সুরে ছিল না। Okay? তাহলে কি শিখলাম, মানে আমরা কি বলতে চাচ্ছি সেটা বুঝেছো? এক্সাইটমেন্ট স্টেজে উঠলে সব পারফর্মারদেরই হয়। তো তুমি প্রথম থেকে শুরু থেকে যেভাবে গিয়ে আসলা গানটা বিউটিফুল, কিন্তু তুমি সেকেন্ড অন্তরা ধরার সময় কিন্তু সুর থেকে তুমি একদম সরে গেলে। তো তুমি আবার শেষের দিকে তুমি আবার যেটা করেছো সেটাও কিন্তু ওটাও অমানসিক সিঙ্গিং, ওটাও বিউটিফুল। কিন্তু এটা কিন্তু তোমার খেয়াল রাখতে হবে, মানে সুর সরতে পারবে না, কিন্তু সবারই সুর সরে, আমরা চাই বা না চাই যে কোনো আর্টিস্টের সরে, কিন্তু তোমার চেষ্টা থাকতে হবে যে আমার পারফরমেন্সের কারণে যেন আমার গলার পিচটা না নড়ে, এটা মাথায় খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তোমার গাওয়া এমনিতে ভালো এবং তোমার শক্তিশালী ভয়েস, যেভাবে গান করো তুমি সেটা বাঘের মতো গান করো তুমি, এটা কিন্তু বিরল, এটা বিরল কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে মধু, কারণ তোমরা অলরেডি বাংলাদেশের শিল্পী হিসেবে পরিচিতি পেয়ে গেছো, আই হোপ। তাহলে তোমাদের এটা মাথায় থাকতে হবে। ভালো থাকবে মধু। অনেক ধন্যবাদ আপনার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। এবারে চলে যাচ্ছি আমাদের মেন্টর খায়রুল ওয়াসির কাছে। আমি সম্পূর্ণ একমত পার্থ স্যারের সাথে। যেমন ওর প্রতিবার এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, এই বাজারে কয়েক জায়গায় কয়েকবারই আমার কাছে কেমন যেন একটু বেসুরো মনে হয়েছে। আর হচ্ছে শেষটা, হ্যাঁ বাজার, শেষ করাগুলো। আচ্ছা আরেকটা হচ্ছে যে কানাই কানাই ওলা মেলা বোম্বাতে খায় রসগোল্লা গো, এই জায়গাটায় আমার কাছে একটু লাস্টে যে মুন্সিয়ানাটা দেখানো হয়েছে খুব ভালো। আবার এক কানা কয়া একটাতে আমার কাছে মনে হয়েছে, সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার, আমি একদম এক্সট্রিমলি সরি, আমি তোমার কাছে দুঃখিত মধু। যাই হোক, তোমার উত্তরে তো সাফল্য কামনা করছি, তুমি অনেক ভালো গাও, আরও আমার দোয়া থাকবে। সর্বোপরি ব্যাপার হলো যে আমরা যে কাজই করি, যার যার স্ব অবস্থান থেকে যে কাজই করি না কেন, একটু পুঁজি সবসময় হাতে রাখতে হয়। তুমি তোমার সর্বস্বটা একেবারে দিয়ে ফেলেছো। এইটা হ্যাঁ মধু, হ্যাঁ কথা কিন্তু এতক্ষণ এইটাই বলতে চাইছি। হ্যাঁ, মানে একটু পুঁজি রাখতে হবে, তবে তোমার সামনের দিকে যেতে সুবিধা হবে। আর যদি হঠাৎ করে স্লিপ করে যাও এমন জায়গা থেকে, সেখান থেকে ফিরতে পারবে না। এটা জাস্ট তোমাকে উপদেশ দিচ্ছি, কারণ হলো তুমি এখন, আমরা বলি আর না বলি, তুমি কিন্তু তারকা, তুমি কিন্তু ম্যাজিক বাউলিয়ানার একজন সেরা তারকাদের একজন। তাই একটু আধটু সুযোগ পেয়েছি আজকে, এরপরে কিন্তু এখান থেকে নামলে তোমাকে আর এ বলার সুযোগ আমরা পাবো না, এটাই সত্য। তুমি আমার চেয়ে বড় কিছু হয়ে যাবে, কিন্তু তারপরে তোমাকে আগামী দিনগুলো দেশের ঐতিহ্য তোমার কাঁধে আসবে, ওটা বহন করতে হবে। তাহলে বহন করতে হলে একটু একটু সমঝে চলতে হবে। যে ফলবান বৃক্ষ কখনো মাথা উপরে থাকে না, ফলবান বৃক্ষকে একটু মাথা নুয়ে চলতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি এখন ফলবান বৃক্ষ। তাই লক্ষ্য রাখবে সেদিকে, সেই পরামর্শ। কিন্তু অল ওভার গান তুমি খুব ভালো করেছো। যেমন খাইরুল বলল বোবাতে খায় এখানে নামাইলো, এটা আমি কখনো নামাই নাই, নামাইছে হয়তো অন্য এক শিল্পী, কিন্তু তুমি আমার জায়গা করেছো, আমাকে লক্ষ্য করে করেছো, সেটাকে স্যালুট করছি আমি। এটা তুমি গাইতেই পারো, এটা যখন তুমি আরেকটা নোট উপরে গাবে তখন তুমি বাধ্য হয়ে ওটা নামাবে, কিন্তু এটা তোমার জায়গায় ছিল বলে তুমি উপরে উঠতে পেরেছো। তারপরেও তোমাকে বলবো, স্যার বলেছেন যে একটু পুঁজি রেখে সমঝে চলো। ধন্যবাদ। নিজের পুঁজি একটু রেখে, খুব সুন্দর একটা কথা বলেছে। আর উপদেশ দেয়নি, আদেশ দিয়েছে, এটা মাথায় রেখো। এখানে আমি একটা কথা একটু রিফ্রেশ করি, তোমাদেরকে যে কথাগুলো বলছি এটা আমি একটু সুমির সাথে একটু দ্বিমত পোষণ করি। আমরা উপদেশও দিতে আসিনি, আদেশও দিতে আসিনি, আমরা এসেছি আমাদের যে অভিজ্ঞতাটা, আমরা এতদিন গান বাজনার সাথে ছিলাম, এর দীর্ঘ একটা সময়,
এই অভিজ্ঞতাগুলি তোমাদেরকে শেয়ার করছি। আমরা যেই ভুল করেছি তোমরা সেই ভুলটা করো না, এই জন্যই তোমাদেরকে বলা। ভালো থেকো। জি স্যার। অনেক ধন্যবাদ বিজ্ঞ বিচারকগণ আপনাদের এত সুন্দর সুন্দর মন্তব্যের জন্য। মেন্টর খায়রুল ওয়াসি, আপনাকে অনেক ধন্যবাদ। মধু, আমার মনে হয় না এত এনার্জেটিক একটা পারফরমেন্সের পর আমার কিছু বলার সাথে আপনি চলে যেতে পারেন আপনার নিজ আসনে। চলে যাচ্ছি মেন্টর লাভলি দেবের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন, সাইজি জীবন ও সময়কে কিভাবে দেখতেন? প্রথমে বলি আয়েশা, ওই যে আমাদের আগের গানে বাণী যারা ছিল, এসব দেখি কানার হাট বাজার, এরকমই আসলে আমরা এই হাট বাজারে আসছি বা এখানে আসছি, কেন আসছি সব ভুলে যাই, মায়ায় পড়ে ভুলে যাই, মোহে পড়ে ভুলে যাই, লোভে পড়ে ভুলে যাই। আসলে এই যে আমরা ভুলে যাচ্ছি বা ভুলে যাতে না যাই, যেন আমাদের স্মরণে থাকে আমরা কি জন্য এই পৃথিবীতে আসলাম, এই যে আমাদের এই মানব জন্মটা কেন হয়েছে, একবারই হয়েছে, আমরা আর এই পৃথিবীতে আসব না। এই যে মানব জন্মটা নষ্ট হয়ে যাচ্ছে, এই হেলায় মানে অবহেলায়, হেলায় হেলায় দিন বয়ে যায়। এইরকমই আমরা পৃথিবীতে কেন আসলাম, কি কি মিস করে যাচ্ছি, কি করা উচিত ছিল, এই কথাগুলো নিয়েই আজকের লালন সাইজির বাণীর শেষ পরিবেশনা আমাদের মেহেজাবিন মোবাশেরার কণ্ঠে শুনব। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, মেন্টর লাভলি দেব যা বললেন সে আত্মসমালোচনা ও সময়ের মূল্য বোঝার আহ্বান নিয়ে এই মঞ্চে আসছেন জামালপুরের প্রতিযোগী মেহজাবিন মোবাশেরা।
মুখের দিকে একটু প্রথম মুখটা একটু খালি গানে ঢুকলি, তারপর যা গাইলি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট লালন সিং আমি দেখলাম। এবং আমার সৌভাগ্য যে আমি এই ধরনের একটা সিঙ্গিং আজকে দেখলাম সামনে। অসাধারণ সিঙ্গিং, অসাধারণ। আল্লাহ তোকে বাঁচা রাখুক। বিউটিফুল। আরেকবার তালি হবে ওর জন্য। এদিকে আয়। দুর্দান্ত। এই একটা শব্দ ছাড়া এই মুহূর্তে আমার কাছে আসলে বলার কোনো ভাষা নেই, কারণ ম্যাজিক বাউলিয়ানা 2025-এর আসরে এরকমভাবে এত ম্যাজিক্যাল একটা মোমেন্ট বোধ হয় আমরা সবাই আজকে এই প্রথমবার দেখলাম। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে এই ম্যাজিক্যাল মুহূর্তটি উপহার দেবার জন্য। আমরা তো আমাদের একজন বিচারকের মন্তব্য পেয়ে গেলাম, এবারে চলে যাচ্ছে আমাদের গুরুজির কাছে। এটা হলো একটা সুরের থেরাপি। তো এমন একটা থেরাপি যে ও যতক্ষণ গাইলো একটা ঠান্ডা মেজাজের গান, যে এত উচ্চ মার্গে চলে যাবে শুরুতে ভাবি নাই আমি। কিন্তু যখন গান দেখলাম তার নামে যে এই গানটা গাইবে, কিন্তু সে সময় ভাবি নাই। কিন্তু তোর শেষমেশ যে মুন্সিয়ানা মুন্সিগিরি দেখানো হলো, আমার মনে হয় তুমিই সেরা। এত ভালো করেছো, হ্যাঁ এত ভালো লেগেছে, আমি অভিভূত। বেশ কয়েকটি জায়গায় মানে এ গানের তো টিউন করেছি আমি, কিন্তু আমার নোটের বাইরে মনে হচ্ছিল এই নোটগুলো ডিমান্ড করছিল, যেটা আমি যেখানে পৌঁছাতে পারিনি তুমি সেখানে গেছো। যে নোটগুলো ডিমান্ড করছিল, একটা সুরকার যে নোটগুলো ডিমান্ড করে, ডিমান্ডিং নোট, সে নোটগুলো তুমি পুরো লাগিয়েছো। তাই অভিনন্দন জানাচ্ছি তোমাকে, আমার বাউল আমি অভিনন্দন। তুমি তোমার যত্ন নেবে, তার কারণ তুমি আমাদের ভবিষ্যৎ, তুমি জাতির ভবিষ্যৎ, তুমি লোকসঙ্গীতের ভবিষ্যৎ। তুমি এখন আর শিল্পী নও, তুমি একটা দেশ, তুমি একটা কৃষ্টি, তুমি ঐতিহ্য, তুমি একটা মানচিত্র বহন করবে বিশ্বব্যাপী। তোমাকে অভিনন্দন। ধন্যবাদ গুরুজি। এবারে চলে যাচ্ছি নিগার সুলতানা সুমির কাছে। ফকির লালন সাইজির গান সবাই গাইতে পারবে, কারণ এটা ভাবধারণার গান, ভাবের গান। কিন্তু কিছু কিছু গান আছে যে গানগুলো ছেলেদের কণ্ঠে অনেক সুন্দর লাগে, মেয়েদের কণ্ঠে অনেক ভালো লাগে। তো এই গানটি ছিল ছেলেদের কণ্ঠের গান। আমি খুব কনফিউজ ছিলাম যে ও কি করবে। আজকে আমার মনে হয়েছে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর যদি ম্যাজিক দেখাইতে পারে কেউ, একজন মানুষ, নো ছেলে নো মেয়ে, একজন মানুষ দেখিয়েছে, সে হচ্ছে ও। ওকে স্যালুট জানাই আমি। যে মানবতার কথা বলেছে, যে মানবতার গান লিখে গিয়েছে, তার সম্পূর্ণ মানচিত্র ও আজকে তুলে ধরেছে। স্যালুট তোমাকে। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাচ্ছি মেন্টর লাভলি দেবের কাছে। আজকে তো আমার 3 বিচারক তাদের উপহারের ডালা খুলে দিলেন। আপনি কিন্তু আজকে উপহার আপনাকে দিতেই হবে, তাই না? হ্যাঁ, দিতেই হবে। বলেন কি দিবেন? মুবাশিরা যা চাইবে আমি তাই দিব। মুবাশিরা, এই সুযোগ, এটা হলো প্রথম কথা। এই সুযোগ, সহায় সম্পত্তি জমি জমা যা আছে সবকিছু লিখে এখনই নিয়ে নিতে পারেন আপনি। আমি আমার কাছে সারা জীবনের জন্য ভালোবাসা চাই, আর কিছু না।
লাভ ইউ বাবা। আমার একটা কথাই মনে পড়ছে, আসলে শিল্পী হওয়া যায় না, শিল্পী জন্মাতে হয়। মোবাশ্বেরা শিল্পী হয়ে জন্মাইছে এবং সৃষ্টিকর্তার অশেষ দয়া আর উপর এত সুর ওকে দিয়েছেন। ওকে নিয়ে আমি এত এক্সপেরিমেন্ট করেছি শুরু থেকে, এবং প্রতিটা এক্সপেরিমেন্টে সে 100তে 100 পেয়ে পাশ করেছে, আজকেও তাই করেছে। এবং আমার মানে এই ভালো লাগাটা আসলে প্রকাশ করতে পারবো না। মোবাশ্বেরা আমার কাছে মানে একদমই আমার নিজের বাচ্চার চাইতে কম না, একদমই আমার নিজের বাচ্চার যতটা স্নেহ করি মোবাশ্বেরাকে ততটাই স্নেহ করি, এবং আমি চাই সে সারা জীবন এইভাবে গান গেয়ে যাক। অনেক অনেক ধন্যবাদ। আপনি কান্না করে দেবার আগে আমি অনুরোধ করব আপনার মাইক্রোফোনটি মেন্টর খায়রুল ওয়াসির কাছে একটু দিয়ে দেবার জন্য। আমি দেখতে পাচ্ছিলাম যে উনি কিছু বলতে চাইছেন, আমি শুনতে চাই। কান্না সে কি করবে, আমি তো কান্না করে দেবো মনে হচ্ছে। আমি আসলে সত্যি বলতে আমি আগেই বলছিলাম, আমি আগেই জানতাম, আমি দিদিকেও বলছিলাম যে দিদি ও কিন্তু ভয়াবহ লালন গায়, কারণ ও আমার বুথে পড়েছিল ময়মনসিংহে। আমি ওর লালন গান শুনে আমি আর কোনো কথা বলি নাই, মানে আমি স্পিচলেস ছিলাম তখন। আর এর জন্য আর কিছু বলবো না, আমি শুধু দোয়া করি। আমি ওর জন্য একটু বাঁশি বাজিয়ে শোনাবো আমি আজকে, মানে সরি স্যার, একটু ধরে এই স্কেলটা মাসুম ভাই দয়া করে। আমার মনে হয় ম্যাজিক বাউলিয়ানা 2025-এর লালন স্পেশাল এপিসোডটা অনেক কিছুর জন্য স্পেশাল হয়ে থাকবে আমাদের সবার কাছে। একটা ম্যাজিক্যাল পারফরমেন্স, ম্যাজিক্যাল মোমেন্ট এবং বাঁশি সুরের ম্যাজিক। আমি আমাদের মেন্টর এবং আমাদের সুরের সারথীরা, একই সাথে আমাদের শ্রদ্ধেয় বিচারকগণ, সবার কাছে ধন্যবাদ দিতে চাই, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এত সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের সবাইকে, আমাদের দর্শকও এর মধ্যে অন্তর্ভুক্ত এবং আমাদের এই প্যানেলের পেছনেও যারা আছেন সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত, আমাদের সবাইকে উপহার দেবার জন্য। দিন যত ঘনিয়ে আসছে, গ্র্যান্ড ফিনালের দিকে যত যাচ্ছি, আমিও আসলে এই মঞ্চটাকে মিস করা শুরু করেছি, এই মুহূর্তগুলোকে মিস করা শুরু করেছি, মানুষগুলোকে মিস করা শুরু করেছি। মোবাশ্বেরা, বেশি কিছু বলতে চাই না, অনেক সুন্দর পারফরমেন্স করেছেন, যেই পারফরমেন্স দিয়ে আজকে সবার মন আপনি জয় করে নিয়েছেন। আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনার নিজ আসন গ্রহণ করবার জন্য। আজকের রাতটা এক অন্যরকম আবেশে কেটে গেল। লালন সাইজের গানের প্রতিটি শব্দ, প্রতিটি বাণীর পেছনের গল্পগুলো জেনে আজ গানগুলো শোনার আনন্দটাই ছিল অন্যরকম। আমাদের সেরা 5 প্রতিযোগী আবারও প্রমাণ করলেন তারা শুধু গান গাইতে জানে না, লালন দর্শনকে তারা হৃদয়ে ধারণও করতে জানেন। আজকের এই পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিচারকদের মার্কিং লক হয়ে গেছে গ্র্যান্ড ফিনালের সিন্ধুকে। কে হবেন ম্যাজিক বাউলিয়ানা 2025-এর চ্যাম্পিয়ন? কার মাথায় উঠবে বিজয়ের সেই কাঙ্ক্ষিত মুকুট? সেই উত্তর জানতে আর মাত্র
মাত্র অল্প কিছুদিনের অপেক্ষা। তবে তার আগে আমরা ভ্রমণ করব সেলুলয়েডের ফিতায়। আমাদের সেরা 5 প্রতিযোগী গাইবে সেই সব সিনেমার কালজয়ী গান যা দেখে কখনো আমরা কেঁদেছি, আবার কখনো হেসেছি। সিনেমা ও লোকগানের সেই ম্যাজিক্যাল পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আয়েশা খান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, শুভরাত্রি। আমার মন